দীপও ঠিক তাই ঘটনা ঘটেছিল। এবারে আমরা দেখছি এই যে এসসিও সম্মেলনটা হয়ে গেল, তার পরপরই যেখানে আমরা দেখলাম শি জিনপিং, পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একসঙ্গে ছবি, একসঙ্গে আলোচনা, এইটা ভারত চীন সম্পর্কে আবার কোনো প্রভাব ফেলবে না তো? ভারত চীন সম্পর্কের প্রভাব, এটা একটু বলবার আগে একটা কথার ও একটা বলে নি। ও যেটা বলছিল যে পশ্চিমবঙ্গের সীমানাতেই শুধু ওপেন বাউন্ডারি, এটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি পুরো বিহার, ইউপি, উত্তরাখণ্ড, স্পেশালি উত্তরাখণ্ডে অনেকের ধারণাই নেই যে নেপাল একটা অন্য দেশ। সুতরাং ওটা তর্কের একটা বিষয় হতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে তা নয়। আচ্ছা, এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিতে আসি। আচ্ছা, আমরা বেশ কিছুদিন আগ পর্যন্ত দেখছিলাম যে ভারতে একটা রাজনৈতিকভাবে স্লোগান উঠেছিল চীনের সঙ্গে যাতে আমরা বয়কট করি, বা সমাজ মাধ্যমগুলো এরকমভাবে বলবার চেষ্টা করছিল। এই প্রসঙ্গে একটা কথা বলি, সমাজ মাধ্যমে এখন আর একটা জিনিস চলছে। একজন রাষ্ট্রপ্রধান বলছেন যে উনি সহস্র মুদ্রা ব্যয় করেছেন একটা প্রিন্টিং মিস্টেকের জন্য। OIL এর জায়গায় ওটা অ্যাকচুয়ালি OLI, কিন্তু ওনার কাছে গিয়েছিল প্রিন্টিং মিস্টেকটা OIL। সো ইন দ্য কজ অফ OIL সে সহস্র মুদ্রা ব্যয় করেছে। তখন তিনি বুঝতে পারেননি যেটা OLI, ওলি। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে। এটা বিভিন্ন যারা এলিট ক্লাস অফ নেপালের সিটিজেন এবং সারা ইউরোপ জুড়ে রয়েছেন, তারা এটা প্রচার করছেন। এরপরে আসি চীনের সঙ্গে সম্পর্কের। হ্যাঁ, অবশ্যই আমার মনে হয়েছে যে সদর্থক দিকে যাচ্ছে, কারণ চীন এবং ভারত এই দুইজনই কিন্তু আমাদের এশিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টর। এদের মধ্যে বৈরিতা থাকাটা কাম্য নয়, এবং সেটা এশিয়ার পক্ষেও কাম্য নয় এবং জনমানুষের পক্ষেও কাম্য নয়। এবং এই মুহূর্তে চীনের যে পরিমাণ শক্তি সঞ্চয় রয়েছে তাকে পূর্ণ অস্বীকার করা এশিয়ার একটি রাষ্ট্র হিসাবে খুব বাস্তবচিতও নয়। এবং চীনের দিকে এই যে পট পরিবর্তনকে কেন্দ্র করে যে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবার আবার প্রবণতার কথা অনেকের মনে আসছে, আমার মনে হচ্ছে সেটা নয়। কারণ তার আগে শ্রীলঙ্কায় তো এটা হয়ে গেছে। শ্রীলঙ্কায় যে গভর্নমেন্ট চেঞ্জ হলো তারাও তো প্রো চাইনিজ ছিল। সুতরাং সেই পরিবর্তন যদি এই আজকের ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স না করে থাকে, আমার মনে হয় না নেপালের ক্ষেত্রে এই পট পরিবর্তনের ক্ষেত্রেও বিশেষ কিছু নেগেটিভ প্রভাব পড়বে বর্তমান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দিদি, একটা কথা জানতে চাই, মানে আগ্রহ ভরে জানতে চাইছি। গত সপ্তাহে আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিনি গোরখপুরে গিয়ে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের যেটা জায়গা, সেখানে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন শত্রুটা কিন্তু চীন ভারতবর্ষের জন্য। গত সপ্তাহের ঘটনা। তাহলে আমি কার কথাটা মানবো? আমার নিরাপত্তা আগে, যেখানে আমার চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন তার কথাটা মানবো না? আমি রাজনীতি থাকে, আর না, আমি যে ব্যাখ্যাটা ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু বিপদ বলে বলবো। আমি একটা কথা বলি, আমি একটা লাইন বলি সুমিতদা। অঙ্কনরা যে পলিটিক্যাল স্ট্যান্ডই নিক, এটা আমাদের বুঝতে হবে যে চীনের সঙ্গে আমাদের ব্যবসাও করতে হবে, আবার মাথায় রাখতে হবে যে চীনের হাতে ছুরি আছেই। হ্যাঁ, মানে যেটা কতটা বিশ্বাস করব, কতটা বিশ্বাস করব না, এটা আমাদের যে কোনো সুমন বাবু, যে কোনো পররাষ্ট্র নীতিতেই আপনি কাউকে 100% বিশ্বাস করতে পারবেন না। না সমীরদা, এই জন্যই কিন্তু পণ্ডিত নেহেরুর নন অ্যালাইন মুভমেন্টটা শুরু করে। না সমীরদা, আপনি এতক্ষণে আজকে আপনি এই জায়গাটায় আসুন। আপনি এতক্ষণে কাজের কথাটা এলেন, যেটা আপনার বা অভিষেকে আগের কথা বলি। বেসিক্যালি নরেন্দ্র মোদী কিন্তু নেহেরুর ফরেন পলিসিতে ফিরে চলে গেছেন। অঙ্কন খুব স্লাইড নেহেরুজিকে গালাগালি করছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমি বলি সমীরদা, অঙ্কন তলা দিয়ে কথাটা ভাসিয়েছে। অঙ্কন তো বলতে পারে না এতবার আপকি বার ট্রাম্প সরকার বলার পর কোনো পশ্চিমা দেশের প্রভাব থাকতে পারে। অঙ্কন না কথাটা ভাসিয়ে দিয়েছে, দে হ্যাভ টু ডু ইট।
মানে ওদের আচ্ছা, ওরাও তো না না, বুঝতে আমি পারছে। আমি বললাম যে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি বুঝতে পারছিলাম না বলে আপনাকে বোঝানোর জন্য, আমি বোঝানোর জন্য, আমরা ভারতের জাতীয় স্বার্থের পক্ষে আর ভারতের যারা বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিপক্ষে, এটা পরিষ্কার জেনে রাখুন। আমিও তো তাই। আমি সেই জায়গাটার কথা বলছি। সেই জন্যই তো এই আমার জন্য প্রশ্ন। আপনি সমীর বাবু, এক সেকেন্ড শুনুন না। সমীর বাবু, ওরে বাবা, আচ্ছা না না, আপনি শুনুন, আমি বলছি কার কথা শুনবেন। ভারতবর্ষ এই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে এসসিওতেও আছে, আবার কোয়াডেও আছে। কোয়াডেরও মেম্বার, আবার তার সাথে ব্রিক্সেরও মেম্বার। কিন্তু যখন আরে বাবা, আমিও তো বলতে পারি যে কোয়াডে কোথায় ছিল, কোয়াড তৈরি করে ভেঙে দিতে হলো। কোয়াড তো 2007 তৈরি হবার আগে ভেঙে দিতে হলো। শুনুন না, আমাদের জাতীয় স্বার্থের কথা দেখছেন সুমন, আপনি ডিস্টার্ব করেন। আরে সুমন বাবু, এই শুনুন না একটু, সমীর বাবু একটু শুনুন, আমি বলছি। আমি একটাই কথা বলছি, এটা আপনি বলছেন না যে কার পক্ষে। আমরা যখন S-400 নিচ্ছি রাশিয়ার থেকে, কোয়াডেরও ক্ষমতা হচ্ছে না আমাদের চোখ রাঙানোর। আবার আমরা যখন আমেরিকার থেকে প্রিডেটর ড্রোন নিচ্ছি, তখন এসসিওরও কোনো কথা বলার ক্ষমতা হচ্ছে না। ভারতের স্বার্থটা বিজেপি আগে দেখবে। আমাদের কাছে দেশের যুবক, দেশের কৃষক, দেশের যারা বুঝেছি। ঠিক আছে, আপনি শুধু বলুন ওই যুদ্ধের সময় ভারতের বন্ধু কে ছিল একটা দেশের নাম? ভারতের যুদ্ধের সময় ভারতকে আমরাই লড়বো। আমরা কারোর পরনির্ভর হয়ে আমরা প্যারাসাইট নই, আমরা প্যারাসাইট নই, আমরা নিজের লড়াই নিজেরা লড়বো। সমীরদা এবং অভিষেক দুজনেই একটা পয়েন্ট ভুল করছেন। সার্ককে ড্রপ করার ডিসিশন জয়শঙ্করের আমলের না, এটা মনমোহন সিং এর আমলে। যখন থেকে পাকিস্তান বিকেম মোর ইনফ্লুয়েন্সিয়াল, তখন থেকে আমরা একদম জয়ন্দা আমরা যার বদলের সঙ্গে এরকম পররাষ্ট্রনীতি বদল হয় না। ঠিক উচিত। আমরা যারা ইতিহাস পড়েছি, আমরা সবাই জানি যে বিপ্লব কখনো অকারণে হয় না। আপনি বামপন্থী লোক, আপনাকেই প্রশ্নটা করেছি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, 3 দেশেই লাগাম ছাড়া দুর্নীতি, ভেঙে পড়া অর্থনীতি, বেকারত্ব, সরকারের বিরুদ্ধে ক্ষোভের এভারেস্ট, যা জনরোষ হয়ে আছড়ে পড়েছে। প্রশ্নটা হলো, সমস্যাটা কোথায়? দুর্নীতি রুখতে না পারা, নাকি মানুষের ক্ষোভের কথা না শোনা? দ্বিতীয়টা বেশি। সবকটাই আপনি ভ্যালিড পয়েন্টই বলেছেন, কিন্তু দ্বিতীয়টা বেশি। মানুষের ক্ষোভের কথা না শোনা শুধু নয়, সেই ক্ষোভটাকে অ্যাড্রেস না করা। এবং দ্বিতীয় যে জায়গাটা, একটা কথা আমাদের বামপন্থীদের প্রাথমিকভাবে মনে রাখতে হয়, মাও সেতুং যেটা বলেছিলেন, জলের মধ্যে মাছ যেভাবে থাকে, জনগণের মধ্যে আমাদেরকে থাকতে হয়, বামপন্থীদের থাকতে হয়। একটা বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল 2015-র পর, যখন বামপন্থীদের ক্ষমতায় সরকারে আসার পর থেকে একটা অংশ, তারপরে এই যে প্রধানমন্ত্রী পরিবর্তনের পর থেকে বিশেষত একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং দুপক্ষই যুযুধান হয়ে গিয়েছিল। এইটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যারা তাদের সমর্থন করেছিলেন তারা ভালোভাবে নেননি। এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, অনেক আমি কারোর নাম বলছি না, অনেক বামপন্থী নেতা, কমিউনিস্ট নেতা, যাদের উজ্জ্বল ভূমিকা ছিল সরকার পরিবর্তনের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থায় একটা ইতিবাচক নিয়ন্ত্রণ আনার পক্ষে, সেই ইতিবাচক নিয়ন্ত্রণ পরে সদর্থক জায়গায় ছিল না। মানে আপনি বলছেন সীতারাম ইয়েচুরির রোল লঘু হয়ে গেছিল? সীতারাম ইয়েচুরি ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা। সীতারাম ইয়েচুরি প্রচন্ডকে টেবিলে এনেছিলেন। ওটা একটু ভুল বলেছেন, ওটা প্রকাশ করা হবে। অভিষেক ওটা সীতারাম বলছেন, এটা সীতার দায়িত্ব ছিল। অভিষেকের ভুল বলছেন। অভিষেক জেনজি কিনা জানে, জেনজির একটু আগে হবে হয়তো, যে প্রতিটা গণ আন্দোলনের ক্ষেত্রেই সামনের সারিতে দেখেছি আমরা ছাত্র যুবরা রয়েছে, যারা দেশের ভবিষ্যৎ, তারাই পথে নামছে, ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, গণপিটুনি দিচ্ছে। এই ব্যর্থতা কার? আচ্ছা, সেই প্রশ্নে যাওয়ার আগে সুমনদাকে জাস্ট একটা তথ্য একটু ঠিক করে দিই। শেষ সার্ক মিটিংটা হয় 26-27 নভেম্বর 2014-তে কাঠমান্ডুতে। ততদিনে অলরেডি সরকার পরিবর্তন হয়ে গেছে। 2016 সালে যখন হওয়ার কথা ছিল পাকিস্তানে, তখন থেকে আমরা সার্কটা ড্রপ করি। এনিওয়ে, আমরা আবার আজকে সার্কে পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল ডিসকাশনটা বন্ধ করে দিয়েছি। বাইল্যাটারাল ট্রিটি হ্যাজ নাথিং টু ডু উইথ সার্ক। আমি সার্কের পক্ষপাতটা আগে শেষ করলাম। এবার তো জেনজি বলো বা ছাত্র যুব বলো, সেটা সব সময় আন্দোলনের পুরো ভাগে থাকে, কিন্তু সেই আন্দোলনটা
মানে কখনো ভারতবর্ষে ডিসপ্রপোর্শনের কেন হতে পারে না বলতো? কারণ আর্টিকেল একটা 352 বলে একটি বস্তু আছে, যেটা সবাই আমরা একজন আরেকজনকে খোঁচা নেবার জন্য যারা মানুষ বোঝে না। 352 হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি হয় বলেই ভারতবর্ষের কোনো নেতাকে দেশ থেকে পালাতে হয়নি, এটা মাথায় রাখবেন। ইমার্জেন্সিটা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, নাম্বার 1।